হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আগে এখনো পর্যন্ত যে ফোর্সের ক্লাসগুলো করিয়েছিলাম তাতে এই লাস্ট অবধি আমাদের নিউটনের ফার্স্ট ল আর সেকেন্ড ল কমপ্লিট হয়েছিল। তো আজকে আমরা শুরু করব নিউটনের থার্ড ল থেকে। তো নিউটনের থার্ড ল কী বলেছিল? নিউটনের ফার্স্ট ল বলেছিল যদি এক্সটার্নাল কোনো ফোর্স না অ্যাপ্লাই করা হয় তাহলে যে বস্তুটা রেস্টে রয়েছে, যে বডিটা রেস্টে রয়েছে, সে অলওয়েজ রেস্টে থাকবে এবং যে বডিটা মোশনে রয়েছে সেই বডিটা ইউনিফর্ম মোশন পারফর্ম করবে। ঠিক আছে, কোনো রকম অ্যাক্সিলারেশন তাতে দেখা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার মধ্যে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি। সেকেন্ড লটা কি বলেছিল? সেকেন্ড লটা বলেছিল আমি যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করব মোমেন্টামের চেঞ্জটা সেদিকে হবে এবং যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা থাকবে সেটা ফোর্সের সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, এটা সেকেন্ড বলেছিল। থার্ড থার্ড যে লটা বলেছিল, থার্ড লতে বলেছে ধর, আমি প্রথমে এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই ধর এই মানুষটা, ঠিক আছে, এই মানুষটা একটা ব্লক হাতে করে নিয়ে হাতে তুলে দাঁড়িয়ে আছে। এবার যেহেতু ব্লকটা একটা মাস রয়েছে, ঠিক আছে, তো মাস থাকা মানে কি, গ্র্যাভিটির জন্য ব্লকটা কি নিচের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, গ্র্যাভিটি ফোর্সটা নিচের দিকে কাজ করছে ব্লকের জন্য। এবার আমরা কি দেখতে পাচ্ছি, ব্লকটা কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না। ব্লকের কি কোনো অ্যাক্সেলারেশন আছে? ব্লক রেস্ট পজিশনে আছে, ব্লকটা রেস্ট পজিশনে আছে। এবার রেস্ট পজিশনে থাকার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার ব্যালেন্সড ফোর্স। আমরা পড়েছিলাম আগে ব্যালেন্স ফোর্স কি। তো রেস্ট পজিশনে থাকার জন্য আমাদের ব্যালেন্স ফোর্স দরকার। তার মানে এই দিকে যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? আমাকে উপরের দিকে একটা সেম ম্যাগনিটিউডের ফোর্স থাকতে হবে, তবেই ফোর্সটা ব্যালেন্স করবে। ধর এখানে যদি আমার 5 নিউটন ফোর্স ডাউনওয়ার্ড থাকে ডিউ টু গ্র্যাভিটি, তার মানে উপরের দিকেও একটা 5 নিউটন ফোর্স থাকতে হবে, তবেই ওই ব্লকটা তোর ওই জায়গায় রেস্ট থাকবে। ঠিক আছে, রেস্ট থাকার জন্য ব্যালেন্স ফোর্স দরকার। এবং ব্যালেন্স ফোর্সটা কীভাবে আসবে? যেহেতু গ্র্যাভিটির জন্য নিচের দিকে একটা ফোর্স রয়েছে, তার মানে ওপরের দিকেও একটা ফোর্স থাকতে হবে। ওপরের দিকে যেই ফোর্সটা রয়েছে এই ফোর্সটাকে বলেছিলাম আমি কি, রিয়াকশন ফোর্স। এই ফোর্সটার নাম হচ্ছে রিয়াকশন ফোর্স। তো বোঝাতে পারলাম? তো নিউটনের থার্ড ল এটাই বলেছিল। নিউটনের থার্ড ল বলেছিল যে কোনো ইন্টারাকশন যখন দুটো বডির মধ্যে হয়, এখানে ইন্টারাকশন কোন দুটো বডির মধ্যে হচ্ছে? একটা হচ্ছে এই হিউম্যানটা আর একটা হচ্ছে এই ব্লকটা। তো এদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে। তারপর কি বলেছে? দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য ফার্স্ট বডি অন দ্য সেকেন্ড। আমি ফার্স্ট বডি ধরে নিলাম এই ব্লকটা, তাহলে এই ব্লকটা আর সেকেন্ড বডি ধর, এটা ধরো ফার্স্ট বডি, এটা ধরো সেকেন্ড বডি। তাহলে এই ব্লকটাই ম্যানটার উপর কি ফোর্স দিচ্ছে? নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, সেটাকে কি বলে? গ্র্যাভিটি বলে। গ্র্যাভিটি ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এবার নেক্সট লাইন কি বলেছে? ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই সেকেন্ড বডি টু দ্য ফার্স্ট। তাহলে এই যে হিউম্যানটা, এই হিউম্যানটাও অপোজিট দিকে ব্লকের ওপর একটা সেম অ্যান্ড ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করবে। তার মানে হিউম্যান এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেটার নাম কি? রিয়াকশন ফোর্স। এবং এই গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা এখানে F1 দিয়ে ডিনোট করা হয়েছে, এবং রিয়াকশন ফোর্স যেটা এখানে F2 দিয়ে ডিনোট করা হয়েছে, এখানে F1 আর F2 দুটো ইকুয়াল হবে। এটাই বলেছিল নিউটন থার্ড ল অফ মোশনে, যে যখন দুটো বডির মধ্যে ইন্টারাকশন হবে তখন সেকেন্ড বডিটা ফার্স্ট বডির ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে, ফার্স্ট বডিটা সেকেন্ড বডির ওপর সিমিলার অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করবে, যার ফলে একটা ব্যালেন্স সিস্টেম তৈরি হবে। এটাই বলেছিল। আরও একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা যদি দেখি, একটা টেবিলের ওপর বই রাখা আছে, ঠিক আছে, বইটা একটা মানুষ ঠেলছে, একটা হাত দিয়ে একজন ঠেলছে। এবার তো কেউ বলতে পারে যে বইটা ধর ঠেললে তো এদিকে মুভ করে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তোর অ্যাকচুয়ালি কোথায় এলো? তাহলে তো ব্যালেন্স ফোর্স নেই। কিন্তু এইখানে যেটা মুভ করছে, এখানে যে ফোর্সটা তৈরি হচ্ছে, এখানে একটা হচ্ছে হ্যান্ড বাই বুকের ওপর, আর একটা হ্যাঁ যেটা বলছিলাম,
তো এই হ্যান্ডটা এই বুকের ওপর ফোর্স দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেম ম্যাগনিটিউড অফ ফোর্স বুকটাও হ্যান্ডের ওপর দিচ্ছে। এগিয়ে বুকটা অ্যাকচুয়ালি এগিয়ে যাওয়ার কারণ হচ্ছে হ্যান্ডটাও এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু হ্যান্ড আর বুকের রেসপেক্ট মধ্যে কোনো ডিস্টেন্স তৈরি হয় না। প্রথমে যখন এখানে হ্যান্ডটা ছিল বুকের সাথে লেগে আছে, পরেও কিন্তু তাই হবে। এখানে যখন হ্যান্ডটা থাকবে বুকটা কিন্তু তার সাথে লেগেই থাকবে, মানে ওদের মধ্যে কোনো ডিস্টেন্স হচ্ছে না। ডিস্টেন্সটা যেটা হচ্ছে সেটা ফ্রিকশনাল ফোর্স করছে। এই ব্যাপারে ফ্রিকশন চ্যাপ্টারে বুঝতে পারবি। কিন্তু এইখানে যেটা বলেছে, হ্যান্ডটা যেমন বুকের ওপর ফোর্স দিচ্ছে, তেমনি বুকও হ্যান্ডের ওপর ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দিচ্ছে। তো থার্ড এক্সাম্পলটা বলেছে, এরকম একটা ধর কয়েন পড়ছে, ঠিক আছে? কয়েনটা যখন মাটিতে পড়বে, তখন পড়ার পর এটা একটা ভেলোসিটি নিয়ে নাম দিল। তারপরে যখন এটা পড়বে নিচে একটা ফোর্স অ্যাপ্লাইড হবে, মাটিও সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে, যার ফলে ওটা মাটি যদি এটা কোনো রিয়াকশান না দিত তাহলে কী হতো, এটা পড়ে তো আরও ভেতরের দিকে ঢুকে চলে যেত। তা কী হয়, মাটিতে পড়ে তো আটকে যায়। তার মানে এইখানে এসে আর্থ এসে ও একটা রিয়াকশান ফোর্স দিয়ে দিচ্ছে, যার জন্য ফোর্স দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে এবং কয়েনটা আটকে যাচ্ছে। এবার অ্যাকশানের কথা আগেই বলেছি, রিয়াকশান ফোর্স তো আগেই বোঝাচ্ছিলাম এতক্ষণ ধরে কী। তো এইখানে যদি নিয়ে এক্সাম্পলটা দেখি, অ্যাকশন ফোর্স কোনটা? এইখানে যেমন ফার্স্ট এক্সাম্পলটা যদি আমি দেখি, অ্যাকশন ফোর্স হচ্ছে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা নিচের দিকে কাজ করছে, এবং রিয়াকশন ফোর্স হচ্ছে টেবিল এই ব্লকটাকে যে ফোর্স দিয়ে ওপরের দিকে ঠেলছে। এবং দুটো ফোর্স এখানে অ্যাকশন আর রিয়াকশন জানবি সবসময় ইকুয়াল, ঠিক আছে? যার জন্যই ব্লকটা কিন্তু ওইখানেই স্টিল আছে, ব্লকটা না উঠেও যাচ্ছে না পড়েও যাচ্ছে না, ঠিক আছে? এবার এবার কেউ একজন উল্টোটাও বলতে পারে, আমি বলতেও পারি যে উপরের দিকের যে ফোর্সটা রয়েছে সেটা অ্যাকশন আর নিচের দিকের ফোর্সটা রিয়াকশন, এটাও বলা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, একটা আমি ফোর্সকে অ্যাকশন বললে আর একটা ফোর্সকে রিয়াকশন বলবো, এবং তারা দুজনে ইকুয়াল হবে, অ্যাকশন আর রিয়াকশন ইকুয়াল। এই যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আর অলওয়েজ ইকুয়াল অ্যান্ড অপোজিট, এটাই নিউটনের থার্ড লয়ের মেন একটা কথা, অ্যাকশন আর রিয়াকশন অলওয়েজ ইকুয়াল অ্যান্ড অপোজিট। তারপর কি বলেছে, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন act on different bodies কি বলেছে, it should be clear from the above discussion that action and reaction are two forces act on two different bodies. In 3.13a, that is এই পিকচারটা কি বলেছে, the action acts on the table, এখানে অ্যাকশন ফোর্সটা কার ওপর অ্যাক্ট করছে, টেবিলের ওপর। কারণ এইটা আমি যদি ফার্স্ট বডি ধরে নিই, আর এইটা যদি আমি ফার্স্ট বডি ধরে নিই, আর এই টেবিলটা যদি আমি সেকেন্ড বডি ধরে নিই, তাহলে কি হয়েছে, অ্যাকশনটা এবার দেখ, এই যে ব্লকটা কি করছে, ব্লকটা নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে? তার মানে অ্যাকশনটা কার ওপর হচ্ছে, অ্যাকশনটা হচ্ছে টেবিলের ওপর, আর রিয়াকশনটা কার ওপর হচ্ছে, রিয়াকশনটার ওপর হচ্ছে ব্লকের ওপর, ঠিক আছে? রিয়াকশন হচ্ছে ব্লকের ওপর, যেহেতু উপরের দিকে ফোর্সটা হচ্ছে রিয়াকশন, এবং উপরের দিকের ফোর্সটা কার ওপর অ্যাপ্লাই করছে, ব্লকের ওপর, আর নিচের দিকে ফোর্সটা অ্যাকশন ফোর্স, এবং সেটা কার ওপর অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে টেবিলের ওপর। এখানে আবার যদি দেখি নিচের দিকের ফোর্সটা কি, রিয়াকশন, তার মানে রিয়াকশন ফোর্সটা এখানে টেবিলের ওপর অ্যাক্ট করছে, আর অ্যাকশন ফোর্সটা এখানে ব্লকের ওপর কাজ করছে। এটাই বলেছিল। এবার কি বলছে, এনি পেয়ার অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স ইজ নট অ্যাকশন রিয়াকশন পেয়ার। দুটো যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সে আমি নিয়ে নিই, সবসময় সেটা অ্যাকশন আর অ্যাকশন রিয়াকশন হবে তার মানে নেই। তো এখানে কি বলেছে, কনসিডার এ বুক কেপ্ট অন দ্য টেবিল, এই যে এক্সাম্পলটা দিয়েছে, কনসিডার বুক কেপ্ট অন দ্য টেবিল, উই হ্যাভ সিন দ্যাট দ্য টেবিল পুশেস দ্য বুক ইন আপওয়ার্ড ডিরেকশন। তো আগেই বলছিলাম যে টেবিল বুকটাকে উপরের দিকে প্রেস করছে, তাহলে কি বইটা উড়ে যাবে, এই উপরের দিকে যদি ফোর্স দিই আমি, তাহলে কি উড়ে যাবার কথা, ঠিক আছে? উপরের দিকে ফোর্স দিচ্ছি মানে কি উড়ে যাবার কথা, কিন্তু সেটা কি হয়, হচ্ছে না। তার মানে ফ্লাই হচ্ছে না, তার মানে কি একটা নিচের দিকে ফোর্স রয়েছে। এই নিচের দিকের ফোর্সটা কে দিচ্ছে, এই নিচের দিকের ফোর্সটা বুক দিচ্ছে টেবিলের ওপর, ঠিক আছে?
this is the force exerted by the earth তাহলে কি বলছে it does not fly up because there is another force the book pulling which the book pulling down এই ফোর্সটা কি সেকেন্ড একটা ফোর্স থাকবে যেটা বইটাকে নিচের দিকে টানছে সেটা আমরা সবাই জানি কি গ্র্যাভিটি ঠিক আছে সো দেয়ার আর টু ফোর্সেস একটা হচ্ছে নর্মাল ফোর্স যেটা উপরের দিকে নর্মাল ফোর্স অবভিয়াসলি সরি অলওয়েজ আপওয়ার্ডে কাজ করে আর যেটা তোর গ্র্যাভিটি ফোর্স সবসময় ডাউনওয়ার্ডে কাজ করে ঠিক আছে এই যে গ্র্যাভিটি ফোর্স এটা সবসময় ডাউনওয়ার্ডে কাজ করে অ্যাজ দ্য বুক ডাজ নট অ্যাক্সেলারেট বুকটা কি অ্যাক্সেলারেট করছে না কারণ ওটা রেস্টেই রয়েছে তার মানে অ্যাক্সেলারেট না করা মানে কি এখানে একটা ব্যালেন্সড পেয়ার রয়েছে তো ব্যালেন্স পেয়ার মানে কি এই তোর নর্মাল ফোর্স আর ওয়েট ফোর্স দুটো ইকুয়াল এই নর্মাল আর ওয়েট ফোর্স দুটো ইকুয়াল এবার কি বলেছে ক্যান উই কল নর্মাল the action and W the reaction we cannot আমরা এটাকে বলতে পারি না কেন বলতে পারি না this is because although there are equal and opposite forces they are not applied by two bodies on each other এবার বোঝার চেষ্টা কর যেটা এই ফোর্সটা রয়েছে এই নর্মাল ফোর্সটা রয়েছে নর্মাল ফোর্সটা তো টেবিল বুককে দিচ্ছে ঠিক আছে টেবিল বুককে নর্মাল ফোর্স দিচ্ছে কিন্তু বুক কি টেবিলকে ওয়েট ফোর্স দিচ্ছে এটা দেখ এখানে লিখেছে দেখ দ্য ফোর্স এন দ্যাট ইজ নর্মাল ফোর্স ইজ অ্যাপ্লাইড বাই দ্য টেবিল অন দ্য বুক ইট রিয়াকশন উইল বি দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই বুক অন দ্য টেবিল ঠিক আছে ওয়েট ডাব্লু যে ওয়েট ফোর্সটা রয়েছে সেটা অ্যাপ্লাইড বাই দ্য আর্থ অন দ্য বুক ঠিক আছে এই যে ওয়েট ফোর্স সবসময় কি ওয়েট ফোর্স আর্থ দিচ্ছে ঠিক আছে তাহলে এই রিয়াকশন উইল বি দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য বুক অন দ্য আর্থ তার মানে এরা দুজন কি হলো আরেকবার বোঝাচ্ছি দেখ এই যে নর্মাল ফোর্সটা রয়েছে এই নর্মাল ফোর্সটা কে দিচ্ছে টেবিল দিচ্ছে বুককে ঠিক আছে এটাকে যদি আমি অ্যাকশন ধরে নিই তাহলে এর করসপন্ডিং রিয়াকশান কী হবে যে এটা নর্মাল দিয়েছিল কি টেবিল দিয়েছিল বুককে এটাকে যদি আমি অ্যাকশন ধরে নিই তাহলে রিয়াকশান হবে কি বুক যেই ফোর্সটা টেবিলকে দেবে কিন্তু এখানে বুক কি কোনো ফোর্স টেবিলকে দিয়েছে দেয়নি এবার সেকেন্ড যদি আমি ওয়েট ফোর্সটা আসি ওয়েট ফোর্সের ক্ষেত্রে ওয়েট ফোর্সটা কি আর্থ অ্যাপ্লাই করছে বুকের ওপর তাহলে এটাকে যদি আমি অ্যাকশন ধরে নিই তাহলে এর করসপন্ডিং রিয়াকশান কী হবে একটা ফোর্স যেটা বুক অ্যাপ্লাই করবে আর্থের ওপর ঠিক আছে কিন্তু এখানে সেরকমও কোনো ফোর্স নেই তার মানে আলটিমেটলি বোঝা যাচ্ছে এরা অ্যাকশন রিয়াকশন পেয়ার নয় এখানে আরও কিছু এক্সাম্পল রয়েছে আরেকটা এক্সাম্পল যেটা দিয়েছে লেট আস কাম ব্যাক টু দ্য এক্সাম্পল অফ ক্রিকেট প্লেয়ার যেটা একটা ক্রিকেট প্লেয়ার ছিল আমাদের কি সেকেন্ড লয়ের ক্ষেত্রে দ্য প্লেয়ার হ্যাজ টু এক্সার্ট এ ফোর্স অন দ্য বল টু স্টপ ইট বাই নিউটন সেকেন্ড ল এবার দেখ বলটা ধর এরকম আসছে এই প্লেয়ারটা ধর এখানটা হাতটা আছে ঠিক আছে আমার ড্রয়িং খুব খারাপ এবার যখন বলটা এখানে আসবে তখন কি হবে বলটা এসে নিচের দিকে একটা ফোর্স দেবে তো ওটাকে ব্যালেন্স করার জন্য হাতকেও তো অপোজিট দিকে একটা ফোর্স দিতে হয় ঠিক আছে দুটো ফোর্স সমান হয় বলেই ওই বলটাকে হাতের মধ্যে বলটা আটকে যায় ঠিক আছে এবার কি বলেছে এখানটা একটু পড়ে if he pulls his arm back while catching the ball he has to exert small force কেন বলে দিয়েছিলাম যে যদি হাতটাকে পেছনের দিকে নিয়ে আসে কেন স্মল ফোর্স অ্যাপ্লাই করতে হয় কারণ যদি বলটা তো একটা ভেলোসিটি নিয়ে আসছে আমি যদি হাতটা এইখানটাই রেখে দিই তাহলে বলটা হঠাৎ করে ধর 10 মিটার পার সেকেন্ড থেকে হট করে 0 মিটার পার সেকেন্ডে নেমে যাচ্ছে তো এটা নামানোর জন্য অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে
কারণ আমরা পড়েছিলাম যে যত অ্যাক্সেলারেশন কিংবা রিটার্ডেশন দিতে হবে তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো 10 থেকে 0 আনার জন্য অনেক বেশি ফোর্স দিতে হবে, কিন্তু আমি যদি হাতটা পেছনের দিকে টেনে নিই আস্তে আস্তে করে, তাহলে কি হচ্ছে 10 থেকে এটা 8 হচ্ছে, তারপর 6 হচ্ছে, তারপর 0তে আসছে। দ্যাট ইজ অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। ঠিক আছে, এটা যদি পুরো কাজটা আমার 2 সেকেন্ডে কমপ্লিট হয়, এখানে হয়তো পুরো সেকেন্ড ক্ষেত্রে আমার পুরো কাজটা 10 সেকেন্ডে কমপ্লিট হবে। দ্যাট ইজ আমার অ্যাক্সেলারেশনটা কম হবে, রিটার্ডেশনটা কম হবে, তার জন্য আমাকে কম ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এই জন্য এখানে বলেছে যখন যদি হাতটা পেছনের দিকে টেনে নেওয়া হয় তাহলে স্মল ফোর্স লাগে। ইফ হি আর্মস অলমোস্ট স্টিল while ক্যাচিং, হি হ্যাজ টু এক্সার্ট এ লার্জ ফোর্স অন দ্য বল। যদি হাতটা স্টিল রাখে তাহলে হাত দিয়ে বলের ওপর অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কারণ বল তো হাতের ওপর বেশি ফোর্স অ্যাপ্লাই করছে, আর হাতকেও বলের ওপর বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার মানে এবার ইন দ্য সেকেন্ড কেস দ্য বল অলসো এক্সার্ট মাচ ফোর্স অন দ্য হ্যান্ড। এবার বেশি ফোর্স দিলে কি হবে, হাতে ইনজুরি হওয়ার চান্স থাকে। এই জন্য যখন প্লেয়াররা ক্যাচ করে সবসময় হাতটাকে পিছন দিকে একটু টেনে নেয়, যাতে করে ইনজুরির চান্সটা কমে যায়। সেকেন্ডটা কি বলেছে, টেক এ স্মল ম্যাগনেট অ্যান্ড এ স্মল আয়রন নেল। যদি এরকম একটা ম্যাগনেট আর আয়রন নেলকে নেওয়া হয়, প্লেস টু অ্যাট এ স্মল সেপারেশন অন এ ফ্ল্যাট স্মুথ সারফেস, on a flat smooth surface. Okay, hold the magnet by pressing it down with your fingers. ঠিক আছে, ম্যাগনেটটাকে হাত দিয়ে চেপে রাখতে হবে। দ্য নেল moves towards the magnet and stick to it. This shows that magnet attracts the iron nail. ঠিক আছে, এরপর কি বলেছে, separate them and now hold down the nail. প্রথমে আমি ম্যাগনেটটাকে ধরে রেখেছিলাম আর নেলগুলোকে আমি সাইডে ছড়িয়ে রেখেছিলাম। তাহলে ম্যাগনেট কী করলো, ম্যাগনেটটাকে আমি হাত দিয়ে ধরে রেখেছি, ঠিক আছে, তাহলে ম্যাগনেট কী করলো, নেলগুলোকে টেনে নিল। সেকেন্ড ক্ষেত্রে আমি একটা নেলকে ধরে রেখেছি আর ম্যাগনেটটা আমি এরকম ছেড়ে দিয়েছি, তো কি করবে, নেলটা যেহেতু আমি ধরে রেখেছি তখন ও ম্যাগনেটটাকে টেনে নেবে। ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য ম্যাগনেট মুভস টুয়ার্ড নেল, ম্যাগনেটটা নেলের দিকে চলে আসবে এবং স্টিক টু ইট। দিস শোজ দ্যাট দ্য নেল অলসো অ্যাট্রাক্ট দ্য ম্যাগনেট। ম্যাগনেট যেমন নেলকে অ্যাট্রাক্ট করে, নেলও ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করে। এবার টু স্টার্ট ওয়াকিং, এবার ধর একটা মানুষ, আমরা একটা প্রশ্নের উত্তর এটা থেকে এক্সাম্পল দিয়ে খুব ভালো বোঝা যায়। আমরা যদি বরফের ওপর হাঁটতে যাই, বরফের ওপর কিন্তু আমরা হাঁটতে পারি না, কিংবা যদি খুব মানে কি বলে স্মুথ সারফেস হয়, স্মুথ সারফেস আমি কি করে বানাবো, আমি তোর ওই যে কি বলে টাইলস হয় না, টাইলসের মধ্যে আমি কি করলাম, ওয়াটার দিয়ে দিলাম, টাইলসের মধ্যে আমি ওয়াটার দিয়ে দিলাম, ঠিক আছে, একদম স্মুথ হয়ে গেল। এবার কেউ একজন ওর মধ্যে হাঁটার চেষ্টা করলো, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে সে পড়ে যাবে। কেন পড়ে গেল, পড়ে যাওয়ার কারণ হচ্ছে, বা আমাদের পা স্লিপ করে, আমাদের পা কেন স্লিপ করে, যখন আমরা হাঁটি তখন কি করে, আমাদের পাটা দেখবি ফেলার সময় পাটা পেছনের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, এবং পেছন থেকে মাটি থেকে একটা ফোর্স আসে, যেটার জন্য আমরা এগিয়ে যেতে পারি। পাটা যখন আমরা ফুটটাকে ফেলি তখন দেখবি গোড়ালি দিয়ে আমরা মাটির ওপর প্রেস করি এবং মাটি থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, যেটার জন্য আমরা হাঁটতে পারি। যদি খুব স্মুথ সারফেস হয় তাহলে মাটি থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা অনেক কম হচ্ছে, ঠিক আছে, আর আমাদের পায়ের ফোর্সটা তো সেম থেকে যাচ্ছে, কারণ অ্যাজ বিকজ এটা আমাদের বডি ওয়েটের জন্য আসে। তাহলে কি এই ফোর্সটার জন্য আমরা পিছিয়ে যাই, ঠিক আছে, আর মাটি থেকে যে ফোর্সটা এক্সার্ট হয় তার জন্য আমরা এগাতে পারি। তাহলে দেখবি পিছিয়ে আমরা যখন, এবার এইটা হলে তখনই আমরা পড়ে যাই, ডিসব্যালেন্স হয়ে যায়, আনব্যালেন্স ফোর্স চলে আসে, ওই জন্য আমরা পড়ে যাই। ঠিক আছে, এটা অনেক সময় কোয়েশ্চেন আসে যে আমরা কেন তোর আইসের ওপর হাঁটতে পারি না, কিংবা মেঝেতে ফ্লোরে যদি ওয়াটার থাকে বা স্মুথ সারফেসের ওপর আমরা কেন হাঁটতে পারি না। অ্যাজ বিকজ অফ স্মুথ সারফেসে ফ্রিকশন খুব কম হয়, তার জন্য ওর রিয়াকশন ফোর্সটা কম হয়, ঠিক আছে, রিয়াকশন ফোর্সটা কম হয়, কিন্তু আমাদের অ্যাকশনটা যেহেতু অ্যাকশনটা সেমই থাকে, এবার অ্যাকশনটা রিয়াকশনের থেকে বেশি হবে, আনব্যালেন্স ফোর্স হয়ে যায়, যার জন্য আমাদের পাটা স্লিপ করে যায়। একটা বোট আর পিপলে এক্সাম্পল দিয়েছে, এটা একটু দেখিস, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, একটা একটা করে পড়িস, অসুবিধা হলে জিজ্ঞেস করিস, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে।
এবার আমাদের আরেকটা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা পড়ার জন্য আমাদের প্রথমেই মনে করে নিতে হবে যে লিনিয়ার মোমেন্টাম কী ছিল। লিনিয়ার মোমেন্টাম ছিল আমাদের সহজ কথায় এমভি। এমভি মানে কি? এম ফর হচ্ছে আমাদের মাস, ভি ফর হচ্ছে ভেলোসিটি। তাহলে লিনিয়ার মোমেন্টাম মানে কি? মাস আর ভেলোসিটির প্রোডাক্ট হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, তো প্রথম লাস্ট দুটো কথার মানে আমরা আগে বুঝে নিলাম যে লিনিয়ার মোমেন্টাম কি ছিল। লিনিয়ার মোমেন্টাম ছিল এমভি, দ্যাট ইজ মাস ইন্টু ভেলোসিটি। এবার কনজারভেশন মানে কি? কনজারভেশন মানে আমি কিছু কনজার্ভ করে রাখছি, তার মানে সেটা চেঞ্জ হচ্ছে না। মানে এটা বোঝার জন্য আগে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। এখানটা যখন ধর এই যে বি বলটা আছে, এই বি বলটা ধর আমার রেস্টে আছে, এ বলটা ধর মুভ করছে, ঠিক আছে। যখন এ বলটা এসে বি বলকে হিট করলো তখন কি হবে? বি বলটা মুভ করা আরম্ভ করবে এবং যখনই ওটা হিট করবে দেখবি এ বলের ভেলোসিটি কমে যাবে। এ বলের ভেলোসিটি তখনই কমে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো এ বলটা তো উল্টো দিকে চলা আরম্ভ করে দেয়, উল্টো দিকে পিছিয়ে যায় কিছুটা। কেন হয়? প্রথম কথা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার ভেলোসিটি। ধরে নিলাম আমি এই বলটার ধর ওয়েট ছিল m1, এই বলটার ওয়েট ছিল ধর m2, ঠিক আছে। এবার যেহেতু এই বলটার রেস্টে ছিল তার মানে ভেলোসিটি কত ছিল? 0। তার মানে সেকেন্ড বলটার লিনিয়ার মোমেন্টাম কত? 0। ফার্স্ট বলটা আমি ধরলাম v1 হচ্ছে এর ভেলোসিটি ছিল, তাহলে টোটাল লিনিয়ার মোমেন্টাম কত ছিল? m1 v1। এবার ওদের মানে এটা যুক্তিটা হচ্ছে ধাক্কা লাগার পরেও এই ভেলোসিটিটা m1v1 থাকবে, মানে m1v1ই থাকবে, টোটাল সিস্টেমের লিনিয়ার মোমেন্টামটা m1v1ই থাকবে। কিন্তু সেটা যদি থাকতে হয়, এইখানে তো একটা ভি চলে এসছে, ধাক্কা লাগার পরই এই বলটা চলতে আরম্ভ করেছে, তার মানে এখানে একটা ভি চলে এসছে, তার মানে সেই ভিটা যদি v2 হয় তাহলে আমার তো m2v2 প্রডিউস হয়ে গেছে। তাহলে m2v2 যেই না প্রডিউস হয়ে গেল তার মানে কি এখানে আমাকে v1টা কমিয়ে নিতে হবে, এখানে আমার ভেলোসিটিটা অবভিয়াসলি কমতে হবে। আমি যদি নিউমেরিক্যালি এক্সাম্পল দিয়ে বোঝাই, ধর এই বলটার ওয়েট ছিল হচ্ছে, এই বলটার ওয়েট ছিল হচ্ছে আমার ধর 2 গ্রাম ওয়েট ছিল, আর এই বলটার ওয়েট ছিল আমার 5 গ্রাম। এবার এই বলটা ধর 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে আসছিল, তাহলে ফার্স্ট বলটার লিনিয়ার মোমেন্টাম কত? 20। এবার আমার দাবি হচ্ছে ধাক্কা লাগার পরেও লিনিয়ার মোমেন্টাম 20 থাকতে হবে। এবার ধাক্কা লাগার পর আমি ধরে নিলাম এই বলটা 2 মিটার পার সেকেন্ডে চলা আরম্ভ করে দিয়েছে, তাহলে সেকেন্ড বলটা লিনিয়ার মোমেন্টাম কত হয়ে যাবে? 5 ইন্টু 2 10 10, তার মানে টোটাল 20 ছিল, তার মধ্যে সেকেন্ড বলটা 10 নিয়ে চলে গেছে, তার মানে ফার্স্ট বলের লিনিয়ার মোমেন্টাম কত? 10। লিনিয়ার মোমেন্টাম মানে কি? মাস ইন্টু ভেলোসিটি, এখানে মাস 2, তার মানে 10কে 2 দিয়ে ভাগ করলে এখন ফার্স্ট বলটা স্পিড হয়ে যাবে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে আগে যেটা ছিল 10 মিটার পার সেকেন্ড, যেই না ক্ল্যাশ হলো সঙ্গে সঙ্গে ওটা কি হয়ে গেল? 5 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড থেকে ক্ল্যাশ হওয়ার পরে সঙ্গে সঙ্গে ওটা 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এইটাই লিনিয়ার মোমেন্টাম অ্যাকচুয়ালি বোঝাতে চাই, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এটাই। ধাক্কা লাগার আগেও 20 ছিল, পরেও 20 থাকবে, কিন্তু কি হবে? যেটা এসে ধাক্কা লাগালো তার ভেলোসিটিটা কমে যাবে এবং ওই এনার্জিটা বা ওই এনার্জিটা তো ট্রান্সফার হয়ে যাবে যে বলটা রেস্টে ছিল, ঠিক আছে। আরও অনেকগুলো এক্সাম্পল হয় এবং সেটা বোঝার আগে তোর এইখানটা একটু পড়িয়ে দিই এবং এর যে ডেফিনেশনটা আছে সেটা বলে দিই। Consider two particles A and B. We call this particle a system of the particle. পুরো যে দুটো বল দেখালাম, দুটো বলকে একসাথে সিস্টেম বলে, ঠিক আছে। এবার কি বলেছে? পার্টিকলস A and B belong to the system. Any particles is external to it. Any other particles is external to it. এই দুটো বল ছাড়া আর যদি আমি কোনো বল আনি সেটাই আমার এক্সটার্নাল হয়ে গেল। এই দুটো হচ্ছে ইন্টারনাল, যেগুলো সিস্টেমের মধ্যে রয়েছে, বাকি যা কিছু আমি আর্থের মধ্যে থেকে আনবো সেটা এক্সটার্নাল হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি বলেছে? তারপর বলেছে দ্য ফোর্স এক্সার্টেড বাই এ অন বি, মানে ফার্স্ট বলটা দ্বারা সেকেন্ড বলটার ওপর যে ফোর্সটা আসছে
অ্যান্ড দ্যাট এক্সার্টেড বাই বি অন এ, মানে এ বি এর ওপর যে ফোর্সটা দিচ্ছে কিংবা বি এর ওপর যে ফোর্সটা দিচ্ছে সেটা ইন্টারনাল ফোর্স, এবং বাকি যা কিছু ফোর্স ওর মধ্যে যদি আসে, যেমন ফ্রিকশনাল ফোর্স হতে পারে বা তোর এয়ার রেজিস্ট্যান্স হতে পারে, বাকি যা কিছু ফোর্স আছে সেগুলো আমার এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। we define total linear momentum of the system as sum of linear momentum of A and B, তাহলে আমাদের লিনিয়ার মোমেন্টাম কত হবে, m1 v1 প্লাস m2 v2, m1 হচ্ছে ফার্স্টের মাস, m2 হচ্ছে সেকেন্ডটার মাস, তাহলে মাস আমি দুটো নিয়ে নিলাম, তা আর সেকেন্ডটা যদি ফার্স্টের ভেলোসিটি v1 ধরে নিই তাহলে তার লিনিয়ার মোমেন্টাম কত m1 v1, এবার সেকেন্ডটার মাস কত m2, তার লিনিয়ার মোমেন্টাম যদি আমি v2 ধরে নিই তাহলে m2 v2, ঠিক আছে, m1 v1 প্লাস m2 v2 হয়ে গেল, ফাইন। এর হচ্ছে টোটাল লিনিয়ার মোমেন্টাম। এটা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে, লিনিয়ার মোমেন্টাম, ইফ দ্য নেট এক্সটার্নাল ফোর্স অন এ সিস্টেম অফ দ্য পার্টিকেল ইজ জিরো, লিনিয়ার মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট। তার মানে কি, এইখানে যদি এই যে ধাক্কা লাগার সময় যদি কোনো এক্সটার্নাল ফোর্স না কাজ করে, মাইন্ড ইট, যদি কোনো এক্সটার্নাল ফোর্স না করে, যদি এই যে সারফেসটা রয়েছে এই সারফেসটা ধর খুব রাফ হলে তার জন্য ফ্রিকশন ফোর্স চলে আসবে, ফ্রিকশন ফোর্স এসে গেলে কিন্তু ওটা 20 ছিল, এখন আর 20 থাকবে না, এটা হয়তো 18 এসে যাবে বা 19 এসে যাবে, কমে যাবে, ঠিক আছে। তো ওই যে সারফেসটা রয়েছে সারফেসটা রাফ হওয়া চলবে না, সারফেস বা কোনো রকম শুধু সারফেস না, এয়ার রেজিস্ট্যান্স থাকবে না, কোনো রকম এক্সটার্নাল ফোর্স যদি না থাকে, তাহলে এই যে বলছেন নেট এক্সটার্নাল ফোর্স জিরো হতে হবে, তাহলে লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট। রিমেন্স কনস্ট্যান্টের ব্যাপারটা আগেই বুঝিয়ে দিয়েছি, এক্সটার্নাল ফোর্স কিন্তু থাকা চলবে না, তাহলেই একমাত্র লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে, ফাইন। এরপর আমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে, কি বলেছে দেখি অঙ্কটা, টু পার্টিকলস এ অ্যান্ড বি অফ মাস 20 grams and 30 grams রেসপেক্টিভলি আর রেস্ট অ্যাট এ সার্টেন টাইম, 20 গ্রাম আর 30 গ্রামের দুটো বল আছে, সেই দুটো বল রেস্টে রয়েছে, ঠিক আছে। বিকজ অফ দ্য ফোর্স এক্সার্টেড বাই দেম অন ইচ আদার দ্য পার্টিকল স্টার্ট মুভিং ইট অ্যাট অ্যান ইনস্ট্যান্ট পার্টিকল এ ফাউন্ড টু মুভ টুয়ার্ডস ইস্ট, তার মানে এটা ধর আমি এ বলে দিলাম আর এটা ধর বি বলে দিলাম, তাহলে এ ধর এদিকে যাচ্ছে টুয়ার্ড 6 সেন্টিমিটার ভেলোসিটি, হোয়াট ইজ দ্য ভেলোসিটি of the B at this instant, যেহেতু দেখ এরকম বুঝতে পেরেছি পুরো, দুটো বল আছে, ধর এটা হচ্ছে আমার বি বল আর এটা হচ্ছে আমার এ বল, ঠিক আছে, আমি দুটো বলকে ধাক্কা লাগালাম, দুটো বল ধাক্কা লাগার ফলে এই বলটা ইস্টে 6 মিটার পার সেকেন্ডে চলতে আরম্ভ করলো, আর এই বলটা কিছু একটা বেগে চলতে আরম্ভ করছে, সেটা আমাকে খুঁজতে হবে, ঠিক আছে। এই বলটার মাস হচ্ছে 20 গ্রাম আর এই বলটার মাস হচ্ছে 30 গ্রাম। এবার যেহেতু বল দুটো প্রথমে রেস্টে ছিল, তার মানে v1 আর v2 তো দুটোই জিরো, ঠিক আছে, তার মানে ফার্স্ট বলের লিনিয়ার মোমেন্টাম কত ছিল, এটাও জিরো ছিল এটাও জিরো ছিল, এবং সিস্টেমের লিনিয়ার মোমেন্টাম কত, জিরো ছিল। তো পরে এই 20 গ্রামের যে বলটা রয়েছে সেটা 6 মিটার পার সেকেন্ড বেগে চলতে আরম্ভ করছে, তার মানে লিনিয়ার মোমেন্টাম কত হয়ে গেছে, 120 হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এর সরি এটা না তোর এবার তার মানে 120 দিকে এদিকেও চলতে আরম্ভ করেছে, ঠিক আছে, এটা এখানে লাগবে না, আমি পরে বোঝাবো এটা। তার মানে লিনিয়ার মোমেন্ট এটা 120 বেগে এইদিকে এই বলটা চলতে আরম্ভ করেছে, তার মানে বি বলটাকে এইদিকে 120 লিনিয়ার মোমেন্টাম প্রডিউস করতে হবে, তার জন্য কি এর ভেলোসিটি 30, তার মানে লিনিয়ার মোমেন্টাম 120 প্রডিউস করার জন্য কি একে 4 মিটার পার সেকেন্ডে চলতে হবে, খুব ইজি অঙ্ক, এটাই বলেছে। সলিউশনে কি বলছে, অ্যাজ দ্য পার্টিকেল রেস্ট ইনিশিয়ালি দ্য লিনিয়ার মোমেন্টাম ইজ জিরো টেকিং টু পার্টিকলস অ্যাজ এ সিস্টেম, এই লেখাগুলো কিন্তু লিখতে হবে, দ্য লিনিয়ার মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ অলসো জিরো, দ্য ফোর্স exerted by the particles on each other are internal force and cannot change the linear momentum of the system which remains zero during this time at given instant linear momentum of the particle A কি বলেছিলাম 20 into 6 that is 120 gram per centimeter square, the linear momentum of the particle B at this instant must be minus 120, কারণ জিরো করতে হবে তো,
এটা যেহেতু +120 হয়ে গেছে প্রথমটা, জিরো করার জন্য কি সেকেন্ডটাকে -120 করতে হবে, তার মানে উল্টো দিকে যেতে হবে। তার মানে আমার কি m2v2 = 120 হয়ে গেছে। তার মানে এবার v2 মানে কি 120/m2, m2 মানে কত 30 গ্রাম, তার মানে এটা 4 আনসার, ভেরি ইজি। এবার এই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের সাথে নিউটন লজ অফ মোশনের কি সম্পর্ক? আই থিঙ্ক এটাই চ্যাপ্টার না, এটা পড়ি শেষ করবো, প্রেশারটা পড়ে নেক্সট দিন পড়াবো। খুব অল্প পার্ট পড়ে আছে, দেখি পড়ি যদি শেষ করে দিতে পারি আজকে। আচ্ছা, কি বলেছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের সাথে নিউটন ল অফ মোশনের কি সম্পর্ক? প্রথম দেখ, দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ফলোস ফ্রম দ্য নিউটন লজ অফ মোশন we will show this through an example. Suppose two objects A and B of mass m1 and m2, এখানে দুটো অবজেক্ট রয়েছে যেটা মাস হচ্ছে একটা m1 একটা হচ্ছে m2, kept on the horizontal table which is so smooth that friction can be neglected। তার মানে ফ্রিকশন নেই, দ্যাট ইজ এক্সটার্নাল ফোর্স কিছু নেই, তার মানে এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কাজ করবে। সাপোজ এ ইজ মেড টু মুভ উইথ দ্য ভেলোসিটি u1, এইটাকে আমি এই যে এ বলটা রয়েছে সেটাকে আমি u1 ভেলোসিটি দিয়ে মুভ করাচ্ছি, আর বি মুভ করাচ্ছি আমি বি বলটাকে u2 ভেলোসিটি, ঠিক আছে। সাপোজ দ্যাট u1 গ্রেটার দ্যান u2, u1 গ্রেটার দ্যান u2 যদি না হতো তাহলে কি বল দুটো কোনো ক্ল্যাশ করতো? ধর এই বলটা যদি আমার খুব ফাস্ট এগাতে থাকে আর এই বলটা অলরেডি পেছনে ছিল, তার যদি আমার ভেলোসিটিও কম হয়, তাহলে কি সেকেন্ড বলটাকে কোনোদিন ফার্স্ট বল ধরতে পারবে? সেকেন্ড বল তো কন্টিনিউয়াসলি এগিয়ে যাবে আর ফার্স্ট বল তো স্লো হতে থাকবে, আরও পেছাতে থাকবে কন্টিনিউয়াসলি, সেটা হবে না। তার জন্য বলেছে ফার্স্ট বলে ভেলোসিটিটা বেশি হবে, এবং ভেলোসিটি বেশি হওয়ার ফলে একটা সময় গিয়ে তারা এরকম ক্ল্যাশ করবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট বলটা লিনিয়ার মোমেন্টাম কত হলো m1 u1, কারণ u1 ছিল এর ভেলোসিটি আর m1 ছিল মাস, তাহলে m1 u1 হলো ফার্স্ট বলে লিনিয়ার মোমেন্টাম, সেকেন্ড বলে সিমিলারলি m2 u2, তাহলে সিস্টেমের লিনিয়ার মোমেন্টাম কত হলো p1 = m1 u1 + m2 u2। এবার অ্যাজ u1 গ্রেটার দ্যান u2, তার মানে দ্য অবজেক্ট এ উইল কোলাইড বি অ্যাট সাম পয়েন্ট, তার মানে যেটা বলছিলাম ধাক্কা খাবে, এই একটা সাম পয়েন্টে এসে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে এ আর বি ধাক্কা খাচ্ছে। ধাক্কা যেই না খেলো, দ্য টু অবজেক্টস উইল রিমেন ইন কন্ট্যাক্ট ফর শর্ট টাইম t0, খুব হালকা সময়ের জন্য ধাক্কা খাবে এবং তারা সেই টাইমে জুড়ে থাকবে এবং তারপর সেপারেট হয়ে যাবে। when they separate, the velocities of the objects are different from their velocity before collision। ধাক্কা খাওয়ার পর যে u1 আর u2 দিয়ে ওরা এগাচ্ছিল, ধাক্কা খাওয়ার পর কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু আর u1 u2 দিয়ে মানে এদের ভেলোসিটি থাকবে না, ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে এবং সেই ভেলোসিটিটা ধরে নিলাম আমি v1 আর v2 হয়ে গেছে কলিশনের পর। ডিউরিং দিস কলিশন এ উইল পুশ টুয়ার্ডস, যে এই কলিশনটা যখন হলো এ কী করবে, বিকে এইদিকে প্রেস করবে এবং বি কী করবে, একে এদিকে প্রেস করবে। বাই নিউটনস থার্ড ল দ্য ম্যাগনিটিউড অফ ফোর্সেস উইল বি ইকুয়াল। আমরা একটু আগেই বললাম নিউটনের থার্ড লতে, যখন দুটো বডি ইন্টারঅ্যাক্ট করে তখন ফার্স্ট বডি সেকেন্ড বডির উপর যে ফোর্স দেয়, সেকেন্ড বডিও ফার্স্ট বডির উপর সিমিলার ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দেয়। তাহলে একটাকে যদি আমি এফ ধরি তাহলে আরেকটাকে আমি -f ধরবো। ইফ উই কনসিডার এ অ্যান্ড বি টুগেদার বি এ সিস্টেম, দ্য ফোর্সেস এফ অ্যান্ড -f আর ইন্টারনাল ফোর্সেস, ঠিক আছে। আর দেয়ার এক্সটার্নাল ফোর্সেস এ বি, কোনো কি এক্সটার্নাল ফোর্সেস আছে? কনসিডার দ্য অবজেক্ট এ, দ্য আর্থ ইজ পুলিং m1g, অবভিয়াসলি আর্থের গ্র্যাভিটি ফোর্স তো রয়েছে, আর তখন এক্সটার্নাল ফোর্সের মধ্যে একটা বলতে ভুলে গেছিলাম, গ্র্যাভিটি ফোর্স, এটা মেন এক্সটার্নাল ফোর্স, গ্র্যাভিটি তো রয়েছে। কিন্তু সেই গ্র্যাভিটি ফোর্সকে কে ব্যালেন্স করবে? সেই গ্র্যাভিটি ফোর্সকে ব্যালেন্স করবে আমার টেবিলের রিয়াকশন ফোর্স, যার জন্য ওটা কিন্তু কোনো রকম এক্সটার্নাল ফোর্স আর থাকছেই না, ব্যালেন্স ফোর্স হয়ে যাচ্ছে, ওটা কাট ডাউন হয়ে যাচ্ছে, কাট আউট হয়ে যাচ্ছে, আমার কোনো ওতে ইকুয়েশনে কোনো রকম বাধা সৃষ্টি করবে না। এই সেকেন্ড বলটাকে m2g দিয়ে আর টানছে, আর সিমিলারলি যে টেবিলটা রয়েছে টেবিল ওকে উল্টো দিকে তোর রিয়াকশন ফোর্স দিয়ে টানছে, আলটিমেটলি কোনো রকম মোশন কিন্তু হচ্ছে না, তার জন্য ওরা ব্যালেন্স হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি ওখানে কোনো এক্সটার্নাল ফোর্স থাকছে না। আমার কিন্তু ওই প্রিন্সিপাল অফ
লিনিয়ার মোমেন্টামে কিন্তু বলা ছিল নেট এক্সটার্নাল ফোর্স, তো মাইন্ড ইট এখানে এক্সটার্নাল ফোর্স আছে কিন্তু নেট এক্সটার্নাল ফোর্সটা 0, তার জন্য প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্টাম কাজ করছে এখানে। তারপর কি বলছে, দ্য ফোর্স মাইনাস এফ অ্যাক্টিং অন এ প্রডিউস অ্যান অ্যাক্সেলারেশন হুইচ চেঞ্জ ইজ ভেলোসিটি u1 টু v1। নিউটনের থার্ড লতে আমরা কি, সেকেন্ড লতে কি বলছিলাম, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে m1 ছিল ভেলোসিটি, ঠিক আছে, মাইনাস এফ ছিল ফোর্স, সরি m1 ছিল মাস, মাইনাস এফ ছিল ফোর্স, তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, মাইনাস এফ ডিভাইডেড বাই m1 যেটা এখানে বলেছে। এবার আমার অ্যাক্সেলারেশন মানে কি, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আমি জানি তো মানে ভেলোসিটি চেঞ্জ ডিভাইডেড রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তো আমরা এখন হচ্ছে v1, আগে ছিল u1, টাইম কত লেগেছিল আমরা আগে একটা মাঝে বলেছিলাম স্মল টাইম t0। আচ্ছা, তাহলে কী দাঁড়ালো, v1 মাইনাস u1 বাই t0 ইকুয়ালস টু f1 মাইনাস f1 বাই m1। তাহলে আমি যদি এরকম ক্রস মাল্টিপ্লাই করে দিই এদের মাঝখানে, তাহলে কী দাঁড়াচ্ছে, m1 v1 মাইনাস m1 u1 ইকুয়ালস টু মাইনাস এফ t0। এবার যদি আমি বিটা নিয়ে নিই, তাহলে বি এর ওপর কি এফ ফোর্স কাজ করছে, দেখ এখানে দেখ বি এর ওপর কোন ফোর্স কাজ করছে, সেকেন্ড ফোর্সটা এফ ফোর্স কাজ করছে। তাহলে বি এর অ্যাক্সেলারেশন কত হবে, a2 ইকুয়ালস টু এফ বাই m2। এবার এর মানে কি u2 v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t0। এবার যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে, m2 u2 মাইনাস m2 v2 মাইনাস m2 u2 ইকুয়ালস টু এফ t0। এবার যদি আমি এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে, m1 v1 মাইনাস m1 u1 প্লাস m2 v2 প্লাস মাইনাস m2 u2 ইকুয়ালস টু 0। এবার যদি আমি ভিগুলোকে একদিকে রাখি আর ইউগুলোকে একদিকে রাখি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে, তার মানে কি এটা ছিল আমার ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম আর এটা হলো আমার ফাইনাল লিনিয়ার মোমেন্টাম। তার মানে ইনিশিয়াল আর ফাইনালটা সেম, দ্যাট ইজ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমার এখানে ফলো করছে। দ্যাটস অল ফর টুডেজ ক্লাস, থ্যাংক ইউ।